আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছো। সো আজকে আমরা আলোর প্রতিফলন এই অধ্যায়টা নিয়ে একটা ক্লাস নিয়ে আসছি। এই অধ্যায়টা অনেকের কাছে অনেক প্রবলেম বলে মনে হয়, অনেকের কাছে রশ্মি চিত্র অঙ্কন করতে পারো না, অনেকেই আছো। সো এই ক্লাসটা যদি সম্পূর্ণটা মনোযোগ দিয়ে করো, আমি কথা দিচ্ছি তোমাদেরকে রশ্মি চিত্র নিয়ে আর কখনো কোনো প্রবলেম ফেস করতে হবে না। খুবই ইজিলি তোমরা সবাই পারবা, যে কেউ রশ্মি চিত্র অঙ্কন করতে পারবা। এবং এই অধ্যায়টার জন্য তোমাদের যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আজকে যতটুকু শর্টে পসিবল হয় এক্সপ্লেইন করার চেষ্টা করব আমি আমার পক্ষ থেকে। রশ্মিচিত্র সহ এই অধ্যায়ের জন্য তোমাদের যতগুলো জিনিস দরকার শেখার, প্রত্যেকটা টপিক আমি নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের যতটুকু শর্টকাটে পসিবল হয় আমি আমার পক্ষ থেকে এক্সপ্লেইন করার চেষ্টা করব। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। তাহলে দেখো, কোনো একটা বস্তুতে যখন আলো এসে পড়ে তখন তিনটা ঘটনা ঘটতে পারে। তিনটা ঘটনা কি? মনে করো এখানে যদি একটা এটা একটা পৃষ্ঠ, এখানে যদি আলো আইসা পড়ে তাহলে এই আলোটা শোষিত হয়ে যেতে পারে। ঠিক আছে? সো আলো শোষিত হয়ে যেতে পারে। অথবা এটা যদি একটা স্বচ্ছ মাধ্যম হয় তাহলে আলোটা এদিক দিয়ে কি হইতে পারে, বের হয়ে যেতে পারে, যদি এটা একটা কাঁচ বা ওরকম কোনো স্বচ্ছ মাধ্যম হয়। তাহলে এই বিষয়টার নাম হচ্ছে আলোর প্রতিসরণ। যদি কোনো একটা মাধ্যম দিয়ে আলো ভেদ করে বের হয়ে যায় তখন এটা হচ্ছে আলোর প্রতিসরণ। কিন্তু যদি এরকমটা হয় যে আমরা এই পৃষ্ঠে এই পাশে আমরা একটা প্রলেপ লাগিয়ে দেই বা পাড়া লাগিয়ে দেই, তাহলে কি হবে? এখন তো আমরা এই পাশে একটা প্রলেপ লাগিয়ে দিছি। সো এখন কি চাইলে আলোটা এই দিক দিয়ে বের হয়ে যেতে পারবে? আমরা যদি একটা স্বচ্ছ মাধ্যম অর্থাৎ কাচের অপর পৃষ্ঠে প্রলেপ লাগাই তাহলে কি এই কাচ ভেদ করে আলোক রশ্মি ঢুকতে পারবে ভিতরে? না, তখন সেটা এই দিক দিয়ে আবার ফেরত চলে যাবে। এখন আমরা এই মাধ্যমে এখানে একটা প্রলেপ লাগিয়ে দিছি, এখন আলোটা যদি এদিক দিয়ে আসে, একটা আলোক রশ্মি যদি এদিক দিয়ে আসে, আমরা সাপোজ এখানে একটা টর্চ লাইট দিয়ে যদি আলো ফেলি তাহলে এই আলোটা তখন আর এদিক দিয়ে বের হয়ে যাবে না। তখন এই আলোটা কি করবে, এখানে বাধা পেয়ে এইদিকে চলে যাবে। একটু বুঝতে পারছি? অর্থাৎ যদি কোনো একটা স্বচ্ছ মাধ্যমে কোনো একটা মাধ্যমে আলোক রশ্মি আমরা ফেলি, সেই মাধ্যম ভেদ করে যদি আলোটা যেতে না পারে তাহলে সেই আলোটা আবার পূর্বের মাধ্যমে ফিরে যায়। তখন এই বিষয়টার নামই হচ্ছে আলোর প্রতিফলন। বুঝতে পারছি? অর্থাৎ একটা মাধ্যমে আলো এসে পড়ার পর যদি সেই আলোটা বাধা পেয়ে আবার ফিরে যায় তখন এটাই হচ্ছে আলোর প্রতিফলন। এখানে কি হলো, এই আলোটা এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে আসে, এখানে বাধা পেয়ে আবার ফিরে চলে গেছে। সো এটাই হচ্ছে আলোর প্রতিফলন। আচ্ছা, তাহলে আলোর প্রতিফলনের ক্ষেত্রে এই রশ্মিটা কি এখানে আইসা আইসা পড়ছে না? এটাই হচ্ছে আপতিত রশ্মি, অর্থাৎ এটা হচ্ছে আপতিত রশ্মি। আর এই যে রশ্মিটা এখান থেকে বাধা পেয়ে ফিরে চলে গেল এটাই হচ্ছে প্রতিফলিত রশ্মি। আর এদের মাঝে যদি আমরা একটা অভিলম্ব চিন্তা করি, অভিলম্ব, তাহলে কি হয়? তাহলে এখানে দুইটা কোণ তৈরি হইতেছে, এখানেও কি একটা কোণ তৈরি হলো। তাহলে এই আপতিত রশ্মি আর অভিলম্ব এই দুইটার মাঝে যে কোণটা সৃষ্টি হয়েছে এটার নাম হচ্ছে আপতন কোণ, যেটাকে আই দ্বারা প্রকাশ করে। ঠিক আছে? আর অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি এদের মাঝেও তো একটা কোণ তৈরি হলো, এই কোণটা হচ্ছে আর দ্বারা প্রকাশ করে, এটা হচ্ছে প্রতিফলন কোণ। বুঝলাম? অর্থাৎ আপতিত রশ্মি এবং অবিলম্ব এই দুইটার মাঝে এটার নাম কি, এটা হচ্ছে অভিলম্ব, মাথায় রাখবা একটু, অভিলম্ব। ঠিক আছে? আচ্ছা, আর এটা হচ্ছে আপতিত রশ্মি। ঠিক আছে? এটা হচ্ছে আপতিত রশ্মি। আচ্ছা, যে রশ্মিটা আইসা এখানে পড়ছে সেটা হচ্ছে আপতিত রশ্মি। আর যে রশ্মিটা বাধা পেয়ে ফিরে গেছে, অর্থাৎ এই রশ্মিটা এখানে বাধা পেয়ে ফিরে চলে গেছে, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আর এটা হচ্ছে বিভেদ তল, এটা হচ্ছে বিভেদ তল, এটাকে বলে বিভেদ তল। আচ্ছা, এখানে একটা আলোক রশ্মি আসছে, অর্থাৎ আপতিত রশ্মি এখানে বাধা পেয়ে প্রতিফলিত হয়ে ফিরে গেছে, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আর মাঝখানে যেটা আমরা চিন্তা করলাম সেটা হচ্ছে অভিলম্ব। তাহলে অভিলম্ব এবং আপতিত রশ্মির মাঝে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে আপতন কোণ। আর প্রতিফলিত রশ্মি আর অভিলম্বের মাঝে যে কোণটা তৈরি হয়েছে এটা হচ্ছে প্রতিফলন কোণ। আচ্ছা, এখন একটা জিনিস মাথায় রাখবো যে আপতন কোণ আর প্রতিফলন কোণ এই দুইটা হচ্ছে অলওয়েজ সমান। তার মানে এই কোণটা যদি হয় 60 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি, এটা 30 হলে এটাও
30 ডিগ্রি হবে। এই জিনিসটা মাথায় রেখো, এমসিকিউ আসে। এখন মনে করো এখান থেকে তোমার ধরো এখানে যদি আমাদেরকে একটা কোণ দিয়ে দিত যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এই কোণটা মনে করো 60 ডিগ্রি। এখন তোমাকে জিজ্ঞেস করলো তাহলে প্রতিফলন কোণ কত? এই কোণটা 60 ডিগ্রি, মানে এই যে বিভেদ তলের সাথে যে কোণটা হয়েছে এটা কি আপতন কোণ? না, আপতন কোণ হচ্ছে যেটা আপতিত রশ্মি আর অভিলম্বের সাথে তৈরি হবে সেটা হচ্ছে আপতন কোণ। তার মানে এটা কি না আপতন কোণ? না। এখন আপতন কোণটা তাহলে কত ডিগ্রি? দেখো তো এই সম্পূর্ণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি না? এটা সম্পূর্ণটা কত? 90 ডিগ্রি। তাহলে এই এতটুকু হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে এটা হইতেছে 30 ডিগ্রি। বুঝতে পারলাম? তার মানে এই আপতন কোণটা আমরা কিভাবে বের করছি? এখানে যদি কোণ দেওয়া থাকে ভুলেও এটা মনে করো না যে এটা আপতন কোণ। এই যে এই কোণটা দেখবে তুমি কার সাথে দেওয়া আছে, এই কোণটা যদি অবিলম্বের সাথে দেওয়া থাকতো আপতিত রশ্মির তাহলে এটা হয়তো আপতন কোণ, বাট এটা হচ্ছে অবিলম্ব, এটা হচ্ছে শুধু বিভেদ তল এবং আপতিত রশ্মির মাঝে, এটা আপতন কোণ না। আপতন কোণটা আমাদের চলে আসছে, অর্থাৎ সম্পূর্ণ 90 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিলেই চলে আসে হচ্ছে এতটুকু, অর্থাৎ আপতন কোণ। আপতন কোণ যদি হয় 30 ডিগ্রি তাহলে আমরা কি জানি আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তার মানে প্রতিফলন কোণটাও হবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা এমসিকিউতে আসে, মাথায় রেখো। ঠিক আছে, সো এই কোণটা আমরা পারবো। এই টাইপের যদি এমসিকিউ আসে আমরা পারবো অবশ্যই ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই যে প্রতিফলন হইলো, এখানে একটা আলোক রশ্মি আসছে, বাধা পেয়ে আবার ফিরে চলে গেছে, এটা হচ্ছে আলোর প্রতিফলন। এই প্রতিফলনটা আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, আরেকটা হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন। ঠিক আছে, নিয়মিত প্রতিফলন কি আর ব্যাপ্ত প্রতিফলন কি এটা একটু বুঝতে হবে। এখানে দেখো একটা আলোক রশ্মি এখানে আসছে, এই মাধ্যমে বাধা পেয়ে এদিকে ফিরে গেছে। এখন বিষয়টা যদি এরকম হইতো যে এই বিভেদ তলটা যদি এরকম মসৃণ না হয়ে এরকম হইতো, অমসৃণ হইতো, তাহলে কি হইতো? এখানে আলোক রশ্মি আসার পরে এটা কি এদিকে ফিরে যাব তার কোনো গ্যারান্টি আছে? এটা তো এদিকেও যাইতে পারতো, তাই না? অর্থাৎ এখান থেকে একটা আলোক রশ্মি আসলে এটা এদিকেও যাইতে পারতো, আবার এখান থেকে আসলে এটা এদিকেও যাইতে পারতো। এটার কোনো স্পেসিফিক ডিরেকশন বলা মুশকিল, কারণ এটা একটা অমসৃণ পৃষ্ঠ। ঠিক আছে, কিন্তু এখানে এরকম যদি মসৃণ হয় তাহলে কি মসৃণ পৃষ্ঠে আলো যদি এদিক থেকে এসে পড়ে এদিকেই যাবে, এদিক থেকে আসলে এদিকেই যাবে। এটা আমরা জানি ডিরেকশনটা কিরকম হয়। হ্যাঁ, কিন্তু এইখানে কিন্তু ডিরেকশন স্পেসিফিক্যালি বলা যায় না, কারণ এটা একটা অমসৃণ পৃষ্ঠ। এটা মাথায় রেখো যে অমসৃণ পৃষ্ঠে বা অসমতল পৃষ্ঠে আলোর প্রতিফলন যেটা হয় এটা হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন, আর সমতল পৃষ্ঠে, এই যে সমতল পৃষ্ঠে আলোর যে প্রতিফলন হয় সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। ঠিক আছে, ওকে। তাহলে এই জিনিসটা যদি বুঝে থাকো, এটাই হচ্ছে প্রতিফলনের বেসিক জিনিসপাতি। এখন আমরা দেখব যে দর্পণ সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। এটা যদি বুঝে থাকো তাহলে এই জিনিসটা একটু মুছে দিই। এই হচ্ছে আলোর প্রতিফলনের বিষয়গুলা, এগুলো একটু মাথায় রাখতে হবে যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন কোণ কি, প্রতিফলন কোণ কি। হ্যাঁ, আর আপতন কোণ প্রতিফলন কোণ দুইটা সমান হয়, এটা একটা সূত্র মাথায় রেখো। আর এখান থেকে এমসিকিউ আসলে বা খতে কোশ্চেন আসলে, ক খতে কোশ্চেন আসলে এখান থেকে আমরা এগুলো লিখতে পারবো, সমস্যা নেই। আর আরেকটা কোশ্চেন যে আলোর প্রতিফলন কাকে বলে? আলোক রশ্মি যখন একটা মাধ্যমে আসে, অপর একটা মাধ্যমে বাধা পেয়ে আবার আগের মাধ্যমে চলে যায়, তখন সেটা হচ্ছে আলোর প্রতিফলন। সো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। এখন আমরা দর্পণ নিয়ে একটু আলোচনা করি। এটা যদি বুঝে থাকো তাহলে এই অংশটা আমি মুছে দিই। এখন দেখো, এখন আমরা একটু দর্পণ নিয়ে বোঝার চেষ্টা করি। দর্পণ কি জিনিস? দর্পণ হচ্ছে আর কিছুই না, আয়না। ঠিক আছে, যেটা আয়না সেটাই হচ্ছে দর্পণ, আয়নাটাকেই দর্পণ বলা হয়। আচ্ছা, আয়না আর দর্পণ একই জিনিস। এখন আয়না কি? আয়না হচ্ছে আমাদের বাসায় যে আয়না থাকে, আমরা যে আয়নাতে নিজেকে দেখি। হ্যাঁ, যে আয়নাগুলোর মধ্যে আমরা নিজের প্রতিচ্ছবি দেখে নানান কাজকর্ম করি, আমরা নিজেদের চুল ঠিক করি, তারপর হচ্ছে মেয়েরা সাজুগুজু করে। তো এই জিনিসগুলা আমরা আয়নার মাধ্যমে করি। এই আয়না কিন্তু তোমার এই দর্পণ কিন্তু এক প্রকার নয়। দর্পণের মধ্যে কয়েকটা ভ্যারাইটি আছে। দেখো,
কিছু দর্পণ আছে ওই দর্পণের সামনে দাঁড়ালে তুমি নিজে যেরকম তুমি নিজেকে সেরকমটাই দেখতে পাও, মানে তুমি যেরকম তুমি নিজেকে সেরকমই দেখতে পাও। আর কিছু দর্পণ আছে ওই দর্পণের সামনে গিয়ে দাঁড়ালে দেখবে তুমি নিজের থেকে নিজে যতটুকু তোমার বডির সাইজ তার থেকেও তুমি নিজেকে অনেক বড় করে দেখতেছো। সো এটা হচ্ছে একটা আয়না। আবার দেখো কিছু দর্পণ আছে এগুলোর সামনে দাঁড়াইলে তুমি নিজেকে একদম ছোট মনে হয়, অর্থাৎ নিজের প্রকৃত সাইজ থেকেও নিজেকে অনেকটা ছোট মনে হয়। সো এটা হচ্ছে আরেক ধরনের দর্পণ। সো এই দর্পণগুলোর আমরা এখন একটু দেখবো এগুলো আসলে কেন হয়। এই দর্পণ বেসিক্যালি দুই প্রকার, ঠিক আছে? দর্পণ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে তোমার সমতল দর্পণ, আরেকটা কি, আরেকটা হচ্ছে গোলীয় দর্পণ। ঠিক আছে? সো দর্পণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ, আরেকটা হচ্ছে গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণটা আবার এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উত্তল দর্পণ, দর্পণ, আরেকটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে? উত্তল এবং অবতল দর্পণ। তার মানে দর্পণ হয় দুই ধরনের, একটা হচ্ছে সমতল দর্পণ, আরেকটা হচ্ছে গোলীয় দর্পণ। আর গোলীয় দর্পণকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উত্তল দর্পণ এবং আরেকটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে? সমতল দর্পণ কি, নর্মালি আমরা যে আয়নাগুলো ইউজ করি নিজেদেরকে দেখার ক্ষেত্রে, হ্যাঁ তোমরা বাসায় যে দর্পণগুলোতে বা যে আয়নায় নিজের চুল ঠিক করো নিজেদেরকে দেখো, ওটা হচ্ছে সমতল দর্পণ। ঠিক আছে? আর গোলীয় দর্পণ নিয়ে আমরা একটু স্টাডি করবো ভালো মতো, কারণ গোলীয় দর্পণ নিয়ে আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন গুলো আসে। আচ্ছা দেখো, গোলীয় দর্পণ এই যে উত্তল এবং অবতল, গোলীয় দর্পণ এই যে উত্তল এবং অবতল দুই ধরনের আছে, এই দুইটা নিয়ে আমরা একটু স্টাডি করবো। দেখো গোলীয় দর্পণ দেখতে কেমন হয়, দেখো দুইটা দর্পণ এরকম যদি হয়, এখানে এই যে দুইটা দর্পণের খেয়াল করো, এটা হচ্ছে অবতল পৃষ্ঠ আর এটা হচ্ছে উত্তল পৃষ্ঠ। মানে আমার হাতটাকে যদি আমি এরকম ভাবে একটু কার্ভ করি, তাহলে এই পৃষ্ঠটা হচ্ছে উত্তল পৃষ্ঠ আর এটা হচ্ছে অবতল পৃষ্ঠ। ঠিক আছে? কনকেভ, কেভ মানে হচ্ছে গুহা, অর্থাৎ এরকম থাকবে কিছুটা। ওকে, তাহলে এটা হচ্ছে উত্তল পৃষ্ঠ আর এটা হচ্ছে অবতল পৃষ্ঠ, মানে যে অংশটা এরকম বাঁকানো আছে। এই দর্পণের এটা হচ্ছে অবতল পৃষ্ঠ আর এটা হচ্ছে উত্তল পৃষ্ঠ। এখন যদি এরকম হয় যে উত্তল পৃষ্ঠে প্রলেপ দেওয়া বা পাড়া লাগানো, তাহলে কি হবে? তাহলে এই দিক থেকে কি কোনো আলোক রশ্মি এসে এখানে প্রতিফলন হইতে পারবে? না, এখানে আলোক রশ্মি প্রতিফলন হবে এই দিক থেকে। তার মানে এই দিক থেকে এটা হচ্ছে অবতল পৃষ্ঠে আলোর প্রতিফলন হবে, এই জন্য এটার নাম হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে? অবতল দর্পণ, এটাকে বলা হয় কনকেভ মিরর। আচ্ছা, আর এটার যদি অবতল পৃষ্ঠে প্রলেপ লাগিয়ে দেই, তাহলে এইটা কি এই পৃষ্ঠে আলোর প্রতিফলন হবে? সম্ভব এটা না, তখন আলোর প্রতিফলন হবে উত্তল পৃষ্ঠে, এই জন্য এটার নাম হচ্ছে উত্তল দর্পণ। ঠিক আছে? উত্তল দর্পণ, এটা বলা হয় কনভেক্স মিরর। আচ্ছা, এখন অবতল দর্পণ কি উত্তল দর্পণ কি আমরা বুঝতে পারলাম। অর্থাৎ যদি অবতল পৃষ্ঠে আলোর প্রতিফলন হয় তাহলে সেটা হচ্ছে অবতল দর্পণ, আর যদি উত্তল পৃষ্ঠে আলোর প্রতিফলন হয় তাহলে সেটা হচ্ছে উত্তল দর্পণ। ঠিক আছে? ওকে ফাইন। এখন আমাদেরকে কয়েকটা জিনিস একটু বুঝতে হবে। দেখো এটা যদি বুঝে থাকো তাহলে একটু দেখো, এখানে এই যে একটা গোলীয় দর্পণ, এটা হ্যাঁ এটা হচ্ছে একটা অবতল দর্পণ। এই দর্পণের এখানে যদি আমরা এটা হইতো তাহলে একটা কেন্দ্র থাকে না? সো এই দর্পণেরও একটা কি আছে, কেন্দ্র আছে। এই কেন্দ্রটা হচ্ছে এটাকে সি দ্বারা প্রকাশ করে, কি দ্বারা? সি দ্বারা। এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এই সিটাকে বলা হয় কি বক্রতার কেন্দ্র। আবার এই দর্পণের এটা যদি এম এবং এম প্রাইম দর্পণ হয় তাহলে এই দুইটার মধ্যবিন্দু যেটা আছে, এই দর্পণের যে মধ্যবিন্দু এটা হচ্ছে মেরু। ঠিক আছে? এই দর্পণের মধ্যবিন্দুটা হচ্ছে মেরু। এখন এই মেরু এবং কেন্দ্রকে যদি আমরা যোগ করি একটা রেখা দ্বারা যোগ করি, তাহলে এই রেখাটার নাম হচ্ছে প্রধান অক্ষ।
বুঝতে পারছি? আমি একটু লিখে দিই, এটা হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে। আর এই যে সি, সি মানে হচ্ছে মেরু, সি মানে হচ্ছে বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র, ঠিক আছে, বক্রতার কেন্দ্র। আর পি মানে কি? পি মানে হচ্ছে মেরু, পি মানে কি? মেরু। নামগুলো একটু মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। পি মানে হচ্ছে মেরু। চলতেছে ভিডিও? আচ্ছা, পি মানে হচ্ছে মেরু আর সি মানে হচ্ছে বক্রতার কেন্দ্র। এখন এই পি এবং সি এই দুইটার মধ্যবিন্দু যেটা হবে এটাকে বলা হয় প্রধান ফোকাস। বুঝতে পারছি? মানে পি এবং সি এই দুইটার একদম মধ্যবিন্দু, এটা হচ্ছে কি? প্রধান ফোকাস। এটাকে বলা হয় প্রধান ফোকাস। এই জিনিসগুলো জাস্ট একটু মাথায় রাখো, ঠিক আছে। আর প্রধান ফোকাস থেকে মানে এইখান থেকে এই মেরু পর্যন্ত যে দূরত্ব, হ্যাঁ, এখান থেকে এই মেরু পর্যন্ত যে দূরত্ব এটা বলা হয় ফোকাস দূরত্ব। এই এফ হচ্ছে ফোকাস দূরত্ব, ঠিক আছে। ফোকাস দূরত্ব, এই জিনিসগুলো জাস্ট একটু মাথায় রাখো, ঠিক আছে। তার মানে একটা গোলীয় দর্পণে এটা হচ্ছে কেন্দ্র, বক্রতার কেন্দ্র, আর বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্যবিন্দুটা হচ্ছে প্রধান ফোকাস, এবং প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব এই দূরত্বটাকে বলা হয় হচ্ছে ফোকাস দূরত্ব। আর ফোকাস দূরত্ব এটা অবশ্যই বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হবে। কেন? দেখো, সি থেকে পি পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। আমরা যদি আর ধরি, অর্থাৎ সি থেকে পি পর্যন্ত দূরত্ব, তাহলে এফ কি এটার অর্ধেক না? তার মানে এফ সমান আমরা বলতে পারি এফ সমান হচ্ছে আর বাই টু, ঠিক আছে। এফ সমান হচ্ছে আর বাই টু। এই সূত্রটা মাথায় রাখবা একটু, ঠিক আছে। এখানে আরেকটা সূত্র তোমাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে 1/f ইকুয়ালস টু 1/b প্লাস 1/u। এখানে v মানে হচ্ছে, f মানে তো ফোকাস দূরত্ব, এটা তোমরা জানো, আর v মানে হচ্ছে বিম্বের দূরত্ব, u মানে হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। এই জিনিসগুলো জাস্ট একটু মাথায় রাখো। v মানে হচ্ছে বিম্বের দূরত্ব। এখন বিম্ব কি জিনিস এটা একটু পরে আসতেছি, তুমি জাস্ট আপাতত এটা মাথায় রাখো। u মানে কি? u মানে হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, ঠিক আছে। এটা মাথায় রাখো, এই সূত্রগুলো একটু মাথায় রাখো, ঠিক আছে। এটা এটা ঠিক আছে। এই সম্পূর্ণ জিনিসটা একটু একটু ভালো মতো মুখস্থ করে নাও, এই জিনিসটা লাগবে। সো এটা হচ্ছে ফোকাস দূরত্ব r/2, ঠিক আছে, মানে ব্যাসার্ধের অর্ধেক। আর এটা হচ্ছে 1/f ইকুয়ালস টু 1/b প্লাস 1/u। b মানে হচ্ছে বিম্বের দূরত্ব, u মানে হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা শিখবো এই অধ্যায়ের যে গোলীয় দর্পণে প্রতিবিম্ব গঠনটা কিরকম হয়, প্রতিবিম্বের গঠন কেমন হয়। আচ্ছা, একটু ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে দর্পণের বিষয়টা। এখন আমরা দেখবো যে গোলীয় দর্পণে বিম্বের আকৃতি প্রকৃতি কেমন হয়, যেটা হচ্ছে রশ্মিচিত্র অঙ্কগুলা, যেটা হচ্ছে রশ্মিচিত্র বিষয়গুলা, যেগুলো মানে তোমাদের একটু প্রবলেম ফেস হয় অনেকেরই, যে রশ্মিচিত্র অঙ্কন করতে পারো না। আজকের ক্লাসটা দেখার পর রশ্মিচিত্র নিয়ে যত প্রবলেম আছে সব সলভ হয়ে যাবে। সো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, এটা মুছে ফেলি। রশ্মিচিত্র, সো রশ্মিচিত্রের ক্ষেত্রে একটু ভালো মতো বুঝো। গোলীয় দর্পণে 6টা পজিশনে বস্তু থাকতে পারে। কয়টা পজিশনে? 6টা পজিশন। 6টা পজিশন কি দেখো, এটা একটা গোলীয় দর্পণ, ঠিক আছে। এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, আর এটা হচ্ছে মেরু, তাই না? এটা হচ্ছে মেরু। আর মেরু আর বক্রতার কেন্দ্রের মাঝে আছে কি? প্রধান ফোকাস। ওকে, ফাইন। এখন এই 6টা পজিশন কি? প্রথম পজিশনটা হচ্ছে অসীম। প্রথম পজিশনটা কি? অসীম। এটা হচ্ছে অসীম, 1 নম্বর পজিশন। অসীম মানে হচ্ছে বস্তুটা কোথায় আছে আমরা জানি না, ওটার কোনো দূরত্ব সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, ওটাই হচ্ছে অসীম। আর 2 নম্বর পজিশনটা হচ্ছে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে, ঠিক আছে। অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে মানে একদম অসীমেও না, মানে বক্রতার কেন্দ্রের বাইরে, বাট এটা কতটুকু ডিস্টেন্সে আছে এটা আমরা জানি। এটি হচ্ছে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে, আর এটা হচ্ছে অসীম, 1 নম্বর পজিশন।
3 নাম্বার পজিশনটা হচ্ছে তোমার বক্রতার কেন্দ্রে, এটা মাথায় রাখবা, বক্রতার কেন্দ্রে, এটা হচ্ছে 3 নাম্বার পজিশন। 4 নাম্বার পজিশনটা হচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। 5 নাম্বার পজিশনটা হচ্ছে ডিরেক্ট প্রধান ফোকাসে। আর 6 নাম্বার পজিশনটা হচ্ছে প্রধান ফোকাস এবং মেরুর মাঝে। গোলীয় দর্পণে এই 6টা পজিশনে বস্তু থাকতে পারে। সো এই 6টা পজিশনে বস্তু থাকলে এদের বিম্ব কিরকম হয়, এটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা এটা নিয়ে আলোচনা করব যে কিভাবে বিম্বের আকৃতি প্রকৃতি এগুলো বের করতে হয়। এখন এটা ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে আমরা 3টা জিনিস ইউজ করব। একটা হচ্ছে বিম্বের অবস্থান, ঠিক আছে, প্রতিবিম্বের অবস্থান, তার প্রতিবিম্বের আকৃতি, ঠিক আছে, তারপর হচ্ছে বিম্বের প্রকৃতি। এই যে এই 3টা জিনিস দিয়ে হচ্ছে আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে যে এই 6টা পজিশনে বস্তু থাকলে বিম্বের অবস্থান কোথায় হবে, বিম্বের আকৃতি কেমন হবে এবং বিম্বের প্রকৃতি কি হবে। এই 6টা জিনিস আমাদেরকে ভালো মতো বুঝতে হবে। এখানে আরেকটা জিনিস একটু মাথায় রাখবা যে বিম্ব আর লক্ষ্যবস্তু আর বিম্ব সমান 6, এটা মাথায় রাখবা। সমান কি 6, অর্থাৎ লক্ষ্যবস্তুর অবস্থান আর বিম্বের অবস্থান দুইটার যোগফল হবে 6। আচ্ছা, এখন দেখো আমরা যদি ফার্স্ট পজিশনটার দিকে একটু তাকাই, মার্কারের কালি শেষ হয়ে গেছে নাকি, একটু মার্কারটা চেঞ্জ করে নিলাম। সো প্রথম পজিশনটা যদি আমরা দেখি যে এটারও কি কালি শেষ নাকি, আচ্ছা, অর্থাৎ এটা হচ্ছে বক্রতার কেন্দ্র আর এটা হচ্ছে কি প্রধান ফোকাস আর এটা হচ্ছে মেরু। এখন আচ্ছা, সো এই জিনিসগুলো আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে। এখন এটার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আলোকরশ্মির ধর্ম, আলোকরশ্মির 3টা ধর্ম আছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। 3টা ধর্ম হচ্ছে, এটা কি প্রধান অক্ষ না, এটা হচ্ছে প্রধান অক্ষ। এখন প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোকরশ্মি আপতিত হয়, প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোকরশ্মি আপতিত হয়, মার্কার সবগুলোর কালি একসাথে শেষ হয়েছে, সবগুলো একসাথে শেষ হয়েছে। প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোকরশ্মি আপতিত হয় তাহলে সেটা প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যাবে, এটা মাথায় রেখো। কি বলছি, প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোকরশ্মি আপতিত হয় তাহলে সেটা প্রতিফলিত হয়ে যাবে প্রধান ফোকাস দিয়া, ঠিক আছে। অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে যদি এই আলোকরশ্মি যায় তাহলে প্রধান ফোকাস দিয়ে আসবে, এটা হচ্ছে প্রথম ধর্ম। দ্বিতীয় ধর্ম হচ্ছে যদি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় তাহলে কি হবে, প্রধান ফোকাস দিয়ে যদি কোনো আলোকরশ্মি আপতিত হয় তাহলে এটা আসবে প্রধান অক্ষের সমান্তরালে। বুঝতে পারছি, এটা হচ্ছে আলোকরশ্মির দ্বিতীয় ধর্ম। যদি প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে ফোকাস দিয়ে আসবে, আর যদি ফোকাস দিয়ে যায় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আসবে, এটুক মাথায় থাকবে না। তারপর হচ্ছে যদি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয় তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে আবার কি করবে, ফিরে যাবে। আমি একটার মধ্যে সবগুলো দেখিয়ে দিলাম। সো বিষয়টা কিন্তু খুব ইজি। যদি প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে ফোকাস দিয়ে আসবে, আর যদি ফোকাস দিয়ে যায় তাহলে সমান্তরালে আসবে, আর যদি কেন্দ্র দিয়ে যায় কেন্দ্র দিয়েই ব্যাক করবে। এটুক মাথায় থাকবে না। এখন দেখো এতটুকু যদি মাথায় থাকে তাহলে আমরা এখন রশ্মি চিত্রগুলো দেখি। দেখো খেয়াল করো, তাহলে বিষয়টা বুঝো। এখন এই হচ্ছে মেরু, এটা হচ্ছে প্রধান ফোকাস আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, এখন 1 নম্বর নিয়মটা হচ্ছে বস্তু থাকবে কোথায়, অসীমে থাকবে, অর্থাৎ কোথায় আছে আমরা এই বিষয়ে কিছু জানি না, এটা হচ্ছে অসীম। এখন অসীমে যদি বস্তু থাকে তাহলে আমরা এখানে কি লিখছি, লক্ষ্যবস্তু আর বিম্ব দুইটার যোগফল কত হবে, 6 হবে। অসীম মানে কি, এটা কয় নাম্বার পজিশন, 1 নাম্বার পজিশন। তার মানে লক্ষ্যবস্তু কত নম্বরে আছে, 1 নম্বরে আছে। তো 1-এর সাথে কত যোগ করলে 6 হবে, 5 যোগ করলে, তাই না। তার মানে বিম্বের অবস্থান কোথায় হবে,
পাশে হবে, আর 5 নাম্বার মানে কি প্রধান ফোকাসে হবে। এইটা বুঝতে পারছো নাকি দেখো, এটা যদি বুঝতে পারো তাহলে প্রত্যেকটা রশ্মি চিত্র তুমি খুব ভালো বুঝবা। হ্যাঁ, অর্থাৎ লক্ষ্যবস্তু আর বিম্ব দুইটার যোগফল হবে 6। এখন আমরা প্রথমে দেখতেছি, প্রথম নিয়মটা হচ্ছে অসীমে যদি বস্তু থাকে তাহলে বিম্ব কোথায় হবে? অসীম মানে কয় নাম্বার পজিশন? এটা 1 নাম্বার। সো 1 নাম্বার পজিশনে যদি বস্তু থাকে তাহলে বিম্ব হবে 5 নাম্বারে, কারণ 1-এর সাথে 5 যোগ করলে 6 হয়, দুইটার যোগফল 6 হতে হবে। তার মানে এটা মিলবে কোথায়? প্রধান ফোকাসে মিলবে, এখানে মিলবে। ঠিক আছে, এটা প্রধান ফোকাসে মিলবে। এখন প্রধান ফোকাসে আমরা এটা মিলাবো কিভাবে? 1 নাম্বারটা একটু ব্যতিক্রম। এটা জাস্ট তোমরা কি করবা, একটা আলোক রশ্মি আমরা যদি এখান থেকে আসে এই দিক দিয়ে দিলাম, আরেকটা আলোক রশ্মি এদিক দিয়ে আসছে, এখন এটা গেছে এদিক দিয়ে, এটা আসবে এদিক দিয়ে, তো এটা মিলছে কোথায়? প্রধান ফোকাস। এটা জাস্ট প্রধান ফোকাস বিন্দুতে মিলাই দিবা, তাইলেই হবে। 1 নাম্বারটা একটু ব্যতিক্রম, এটাই ভাবে মিলাবা। সো এটা বিম্বের অবস্থান কোথায় হলো? বিম্বের অবস্থান কোথায়? প্রধান ফোকাসে, তার মানে এফ এ, আমি সংক্ষেপে লিখলাম এফ এ। বিম্বের আকৃতি কি হইলো? অত্যন্ত ক্ষুদ্র একটা প্রতিবিম্ব হয়েছে। এমন জায়গায় যদি লক্ষ্যবস্তু থাকে যে অনেক দূরে কোথাও, মানে যেটার অবস্থানই জানি না, তাহলে এটা বিম্বের আকৃতি আর কি হবে? অত্যন্ত ক্ষুদ্র। এটার বিম্বের আকৃতি হচ্ছে অত্যন্ত খর্বিত। ঠিক আছে, ক্ষুদ্র বা খর্বিত বা ছোট একই কথা। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলাম। আর বিম্বের প্রকৃতি কি হয়েছে? এটা উল্টা বিম্ব হয়েছে না? তো এই উল্টা হইলে এটা বলবো সদ ও উল্টো, সদ ও উল্টো। বুঝতে পারছি? বা বাস্তব উল্টো বলা যায় এটাকে। এইভাবে আমরা হচ্ছে যে এটার ব্যাখ্যা দিব। ঠিক আছে, সো এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম। যদি বস্তু থাকে অসীমে তাহলে বিম্বের অবস্থান হবে এফ এ, আমরা দেখলাম এফ এ অর্থাৎ প্রধান ফোকাসে। তারপর হচ্ছে বিম্বের আকৃতি হচ্ছে খর্বিত, অত্যন্ত ছোট, আর বিম্বের প্রকৃতি হচ্ছে সদ ও উল্টো। এটা যদি বুঝো তাহলে রুল নাম্বার 2। এখন দেখো দ্বিতীয় পজিশনটা কোথায়? প্রধান ফোকাস, এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র, আর দ্বিতীয় পজিশনটা হচ্ছে এই যে এটা। এখন হচ্ছে আমরা দ্বিতীয় পজিশন দেখব যে এখানে যদি বস্তু থাকে তাহলে বিম্বের আকৃতি প্রকৃতি কেমন হবে। এখন এখানে যদি বস্তু থাকে তাহলে আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয় তাহলে এটা প্রতিফলিত হয়ে আসবে কোন দিক দিয়ে? প্রধান ফোকাস দিয়ে আসবে। এটা তো আমরা মাত্র শিখলাম, তাই না? আচ্ছা, এখন প্রধান ফোকাস দিয়ে পরের রশ্মিটা দিবা প্রধান ফোকাস দিয়ে, তাহলে প্রধান ফোকাস দিয়ে যদি যায় তাহলে কোন দিক দিয়ে আসবে? প্রধান অক্ষের সমান্তরালে। আচ্ছা ফাইন, এখন এখানে কথা হচ্ছে যে বিম্বের অবস্থানটা কোথায় হবে এটা আমরা আগেই নির্ণয় করে ফেলবো। এখন লক্ষ্যবস্তু কয় নাম্বারে আছে? 2 নাম্বার পজিশনে আছে, তাহলে 2 এর সাথে কত যোগ করলে 6 হয়? 4। তার মানে বিম্বের অবস্থান হবে 4-এ। 4-এ মানে হচ্ছে কেন্দ্র এবং ফোকাসের মাঝে, এই দুইটার মাঝে হবে। বুঝতে পারছি? কেন্দ্র এবং ফোকাসের মাঝে। আচ্ছা, কেন্দ্র এবং ফোকাসের মাঝে। ওকে, তাহলে এখন তোমরা যখন জ্যামিতি ইউজ করে এই চিত্রগুলো আঁকাবা তখন হয়তো এই বিষয়টা একদম সহজভাবে মিলে যাবে, বাট এইভাবে হাত দিয়ে আঁকানোর ক্ষেত্রে অনেক সময় মিলতে চায় না। বা এই ক্ষেত্রে আমরা একটা ট্রিক্স ইউজ করতে পারি যে আমরা তো জানি বিম্ব কোথায় হবে? 4-এ, অর্থাৎ কেন্দ্র এবং ফোকাসের মাঝে হবে বিম্ব 4-এ। তাহলে আমরা এখান থেকে আগেই একটা রশি টান দিয়ে ফেলবো এইভাবে, 4-এর মাঝ বরাবর কোথায়। ঠিক আছে, এখন যদি আমরা একটু এইদিকে মিলাই দিই, দেখো দেখছো, অর্থাৎ রশ্মি দুইটা যেই বিন্দুতে মিলবে এটাই হচ্ছে প্রতিবিম্ব, এটাই হচ্ছে কি প্রতিবিম্ব। তাহলে এটা মিলছে কোথায়? কেন্দ্র এবং এফ এর মাঝে, সি এবং এফ এর মাঝে, অর্থাৎ 4 নম্বর পজিশনে মিলছে। ঠিক আছে, তাহলে বিম্বের অবস্থান কোথায় হইলো? সি এবং এফ এর মাঝে, সি ও এফ এর মাঝে, অর্থাৎ কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে বিম্বের অবস্থান। তো বিম্বের আকৃতি কি হইলো? আকৃতি কি খর্বিত না? বড় বিম্ব, বড় লক্ষ্যবস্তু এবং বিম্ব হচ্ছে ছোট, তাহলে এটা আমরা লিখতে পারি খর্বিত। ঠিক আছে, আর বিম্বের প্রকৃতি কি হইলো? সদ উল্টো, এটা উল্টো বিম্ব হয়েছে, এই জন্য প্রকৃতি হচ্ছে সদ উল্টো। খুব ইজি না বিষয়টা? আচ্ছা, এরপরের অবস্থানটা দেখো, এরপরে কি আছে? এরপর হচ্ছে 3 নাম্বার পজিশনে যদি বস্তু থাকে,
বক্রতার কেন্দ্র, এটা কি প্রধান ফোকাস। ওকে, এখন বস্তু থাকবে 3 নাম্বার পজিশনে, অর্থাৎ বক্রতার কেন্দ্রে বস্তু থাকবে। ঠিক আছে, এখন বক্রতার কেন্দ্র মানে কি, এটা কয় নাম্বার পজিশন? 3 নাম্বার পজিশন। তাহলে 3 নাম্বার থাকলে কত যোগ করলে 6 হবে? 3। তার মানে বিম্বের অবস্থানও 3ই হবে। তার মানে বক্রতার কেন্দ্রে যদি বস্তু থাকে তাহলে বিম্বের অবস্থানও বক্রতার কেন্দ্রেই হবে। প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি যায় তাহলে এটা আসবে কোন দিক দিয়ে? প্রধান ফোকাস দিয়ে আসবে। আচ্ছা, আর যদি প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে এটা আসবে কোন দিক দিয়ে? প্রধান অক্ষের সমান্তরালে। ঠিক আছে, প্রধান অক্ষের সমান্তরালে। তাই এটা কোন জায়গায় মিললো? এটা মিলছে হচ্ছে বক্রতার কেন্দ্রে। বুঝতে পারছো? আমরা আগে মিলাই ফেলবো, তাহলে আমাদের এই ক্ষেত্রে রশ্মি চিত্র অঙ্কন করাটা সহজ হবে। তাহলে এখানে আমাদের অবস্থান কোথায় হইল? সি এ, ডিরেক্ট কেন্দ্রে, অর্থাৎ বিম্বের অবস্থান হয়েছে কেন্দ্রে। এবং আকৃতি কি হয়েছে? আকৃতি হবে সমান। আকৃতি কি? সমান। সি এ তে মাথায় রাখবা, আকৃতি হবে কি? সমান। ওকে, অর্থাৎ সি এর আগে যত জায়গায় অবস্থান হবে এটার আকৃতি হবে খর্বিত, এবং সি এর পরে মানে কেন্দ্রের পরে যতগুলো পজিশন আছে সব কয়টা পজিশনে আকৃতি হবে বিবর্ধিত, আর কেন্দ্রে হবে সমান সমান। ঠিক আছে, কেন্দ্রে আকৃতি হবে সমান, এটা মাথায় থাকবে। ওকে, আর আমাদের যদি কোশ্চেন আছে যে গোলীয় দর্পণে কোন অবস্থানে সমান আকৃতির প্রতিবিম্ব পাওয়া যায়, সেটা হচ্ছে কেন্দ্রে যদি লক্ষ্যবস্তু থাকে। ঠিক আছে, ওকে। তাহলে এরপরের পজিশনটা দেখি আমরা। এরপরে হচ্ছে এটা হচ্ছে ধরি কেন্দ্র, আর এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা হচ্ছে মেরু। এখন বস্তু কোথায় থাকবে? 4 নাম্বার পজিশনে, অর্থাৎ কেন্দ্র এবং এফ এর মাঝে, মানে প্রধান ফোকাসের মাঝে এখানে বস্তু আছে। এখানে যদি বস্তু থাকে তাহলে এটা কয় নাম্বার পজিশন? 4। তাহলে 4 নাম্বার পজিশনে এখন বস্তু আছে, তাহলে বিম্ব কতই হবে? 4 এর সাথে 2 যোগ করলে 6, 2 এ থাকবে, অর্থাৎ বিম্বের অবস্থান হবে কেন্দ্রের বাইরে। ঠিক আছে, এখন প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি যায় তাহলে এটা প্রতিফলিত কোন দিক দিয়ে আসবে? প্রধান ফোকাস দিয়ে আসবে, তাই না? আর যদি প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে একটু আগে আমরা দেখলাম না, এটা আসবে প্রধান অক্ষের সমান্তরালে। তাহলে এটা মিললো কোথায়? দেখো, কেন্দ্রের বাইরে। দেখছো, কেন্দ্রের বাইরে, অর্থাৎ 2 নাম্বার পজিশনে মিলছে। তাহলে এখানে আমরা লিখবো অবস্থান হচ্ছে কেন্দ্রের বাইরে। ঠিক আছে, অবস্থান কোথায় হয়েছে? কেন্দ্রের বাইরে হয়েছে। ওকে, আর বিম্বের আকৃতি কি হয়েছে বলছি না? সি এর পরে, অর্থাৎ বক্রতার কেন্দ্রের এখানের পরে যত ওইদিকে যাবে লক্ষ্যবস্তুর অবস্থান, বিম্বের অবস্থান তত বড় হইতে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে কি হইব? সমান হবে না, বিবর্ধিত বা বড়, বিবর্ধিত। ঠিক আছে, বড় বিম্ব হয়েছে। এটা কি সদ উল্টা? এটা উল্টা বিম্ব হয়েছে। দ্যাটস ফাইন। এটা ছিল আমাদের যদি 4 নাম্বার পজিশনে বস্তু থাকে তাহলে বিম্বের আকৃতি, প্রকৃতি এবং অবস্থান। ওকে, এখন আসো 5 নাম্বার পজিশন। 5 নাম্বার পজিশন হচ্ছে প্রধান ফোকাসে। এটা ধরি আমরা প্রধান ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। আচ্ছা, এখন প্রধান ফোকাসে যদি কোনো বস্তু থাকে তাহলে এটার একই হবে, প্রধান ফোকাসে এখন বস্তু আছে। তো এটা প্রধান ফোকাস কয় নাম্বার পজিশন? 5 নাম্বার পজিশন। তাহলে 5 এর সাথে কত যোগ করলে 6 হয়? 1। অর্থাৎ বিম্বের অবস্থান কোথায় হবে? 1 এ, অর্থাৎ অসীমে হবে। এখন প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি যায় তাহলে এটা প্রধান ফোকাস দিয়ে আসবে। ভালো কথা। এখন সামনে কি আর কোনো প্রধান ফোকাস আছে যে আমরা এই দিক দিয়ে রশ্মি দিব? নাই। তাহলে যদি প্রধান ফোকাস না থাকলে আমাদের 3 নাম্বার নিয়মটা কি শিখছিলাম? তখন যাবে বক্রতার কেন্দ্র দিয়ে, বক্রতার কেন্দ্র দিয়ে। তো বক্রতার কেন্দ্র দিয়ে যদি আলোক রশ্মি যায় তাহলে এদিক দিয়ে ব্যাক করবে, তাই না? ওকে, এখন দেখো এইদিকে কি কোথাও আর মিলিত হবে? পসিবল? এদিকে দেখো দূরত্ব জাস্ট বাড়তেছে, এখানে কোথাও মিলিত হবে না, কিন্তু এইদিকে যদি আমরা বিবর্ধিত করি এটা কোথাও না কোথাও মিলবে, কোথাও না কোথাও মিলবে, কিন্তু কোথায় মিলবে এটা আমরা জানি না। কোথায় মিলবে এটা জানি না মানে কি? এটাই হচ্ছে অসীম। অসীম মানে কোথায় আছে এটা আমরা জানি না। তো এই ক্ষেত্রে বিম্বের অবস্থান কোথায় হবে? অসীমে। কোথায় হবে? অসীমে। ঠিক আছে, আর
আকৃতি কি হবে? আকৃতি ডেফিনেটলি বিবর্ধিত এটা, ঠিক আছে? আকৃতি কি? এটা বিবর্ধিত। আর অসীমে যদি বিম্ব হয় তাহলে এটা সদ উল্টো হবে নাকি অসৎ বা সোজা হবে আমরা জানি না। অসৎ বা সোজা হইতে পারে, যে কোনোটা হইতে পারে। কারণ অসীম মানেই কি, এটা কিরকম বিম্ব হবে আমরা জানি না। অসীম মানেই এটা সম্পর্কে আমাদের জানা নেই, ঠিক আছে? সো অসীমের ক্ষেত্রে আমরা এই ব্যাখ্যা দেব, সদ উল্টো হইতে পারে আবার অসৎ বা সোজাও হইতে পারে, ঠিক আছে? ওকে, এখন আসো লাস্ট 6 নাম্বার পজিশনে যদি বস্তু থাকে তাহলে কি হবে? 6 নাম্বার পজিশন, বক্রতার কেন্দ্র, এটা ধরি প্রধান ফোকাস, আর এটা হচ্ছে 6 নাম্বার পজিশন, অর্থাৎ ফোকাস এবং মেরুর মাঝে। এখানে যদি বস্তু থাকে তাহলে কি হবে? দেখো, এখানে যদি বস্তু থাকে তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি যায় তাহলে এটা প্রধান ফোকাস দিয়ে আসবে নাকি? আচ্ছা, এখন সামনে তো প্রধান ফোকাস নাই, প্রধান ফোকাস না থাকলে আমরা কি করব? বক্রতার কেন্দ্র দিয়ে দিব, বক্রতার কেন্দ্র দিয়ে। তো বক্রতার কেন্দ্র দিয়ে দিলে আমরা এদিক দিয়ে ব্যাক করে, বক্রতার কেন্দ্র দিয়ে আলোক রশ্মি গেলে এটা এদিক দিয়ে ব্যাক করে। এখন এদিকে কি এরা জীবনে মিলিত হবে? দেখো ডিস্টেন্স জাস্ট বাড়তেছে, তার মানে এইদিকে ওরা কখনো মিলিত হবে না। তাহলে কোথায় মিলিত হবে? তাহলে এটা মিলিত হবে, আমরা যদি এইদিকে বর্ধিত করি তাহলে দেখো এখানে মিলিত হয়েছে, ঠিক আছে? এখানে কি মিলিত হয়েছে। তো এটা কোথায়, অবস্থান কোথায়? এখানে দেখো 6 নম্বর পজিশন। তো 6 এর সাথে কত যোগ করলে 6? 0। 0 মানে কি? এটা হবে দর্পণের বাইরে, এটার অবস্থান কই হবে? দর্পণের বাইরে। তাহলে এখানে আমরা লিখব অবস্থান হচ্ছে দর্পণের বাইরে, দর্পণের পিছনেও বলা যায়, পিছনে, ঠিক আছে? দর্পণের পিছনে। আর আকৃতি কি হবে? ডেফিনেটলি বিবর্ধিত। আর প্রকৃতি কি হবে? অসৎ উল্টো না, এটা সৎ বা অসৎ বা সোজা হবে, এটা সোজা বিম্ব হয়েছে, ঠিক আছে? অবাস্তব বিম্ব তৈরি হয়েছে, এটা অবাস্তব প্রতিবিম্ব। তাহলে এই হচ্ছে তোমার গোলীয় দর্পণের 6টা পজিশন, যে 6টা পজিশনে বস্তু থাকলে বিম্ব কিরকম হবে। আহামরি কঠিন কিছু না, একটু যদি নিজে থেকে দেখো বিষয়টা তাহলে তুমি নিজেই পারবা। আর এটা দিয়ে যে কি পরিমাণ কোশ্চেন আসছে তোমরা জাস্ট গাইড বা টেস্ট পেপার খুলে দেখতে পারবা যে রশ্মি চিত্র দিয়ে অবশ্যই অবশ্যই কোশ্চেন থাকবে, ঠিক আছে? আলোর প্রতিফলন থেকে। সো এই 6টা পজিশনের যদি না বুঝে থাকো ভিডিওটা আরেকবার দেখো, ঠিক আছে? অবশ্যই বুঝবা, না বুঝার কিচ্ছু নাই এখানে, খুব সহজ বিষয়টা। আচ্ছা, তো এরপরের ক্লাসটাতে আমি এই অধ্যায়ের সৃজনশীল নিয়ে একটা ভিডিও আপলোড করব। সৃজনশীলের মধ্যে বিবর্ধন বের করা, তারপর হচ্ছে তোমার 1/f = 1/b + 1/u, এই সূত্র দিয়ে কীভাবে ম্যাথ করতে হয় এবং রশ্মিচিত্রের বিষয়গুলো কতটা ইজি, এইসব প্রত্যেকটা জিনিস নিয়ে ওই ভিডিওটাতে আলোচনা করব। সো আমাদের সৃজনশীল ভিডিওটা যখন আপলোড করি ওই ভিডিওটা যাতে তোমাদের কাছে চলে আসে, খুব সহজেই পেয়ে যাও, এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর এটা একটা নতুন চ্যানেল, তোমাদের সাপোর্ট ছাড়া আসলে কোনো কিছুই পসিবল না। সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে